ঘড়ির কাঁটাতে প্রায় ৮টা ছুঁই ছুঁই। এমন সময় ঘড়িটা টং টং শব্দে বেজে ওঠে। সকাল ৮টা বেজেছে। থানার ভেতর বসে ওসি হালাল চায়ের কাপে চুমুক দিচ্ছে, চা খাচ্ছে, আর চোখে খবরের কাগজ মন দিয়ে পড়ছে। এমন সময় থানার বাইরে থেকে হন্তদন্ত হয়ে ওসির রুমে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করে বলে ওঠে কনস্টেবল কামাল। স্যার স্যার আজকের খবর শুনেছেন? কনস্টেবল কামাল সাহেবের হঠাৎ এমন আগমনে চমকে ওঠে ওসি হান্নাল। চমকে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বলে ওঠে কামালের উদ্দেশ্যে, কিরে কামাল, কি হয়েছে? এভাবে হঠাৎ করে এসে চমকে দিলি কেন? স্যার আজকের তাজা খবর শোনেননি আপনি? সারা শহরে তোলপাড় পড়ে গেছে, আর আপনি কিনা এখনো খবর পাননি? না তো, আমি তো কিছুই শুনিনি। তা কি হয়েছে শহরে? ওসি হান্নালের কথায় কয়েক ঢোক গিলে নেয় কনস্টেবল কামাল। তারপর চেয়ারে বসে পড়ে। কথা বলতে গিয়েও কথাগুলো যেন আটকে যাচ্ছে। ভয়ে তার ভেতর অনুভূতি ছাড়াই ওসির টেবিলের ওপরে রাখা কাচের গ্লাসের সবটুকু পানি এক ঢোকে গিলে খায়। হঠাৎ করে কালামের এমন আচরণে বেশ খানিকটা অবাক হয়, সাথে ঘামতে থাকে ওসি কনস্টেবল কামাল। এবার বলে ওঠে, স্যার স্যার এসআইকে তো মেরে ফেলেছে। প্রায় ১৩২ টুকরো শরীরটাকে করে রাস্তার মাঝে একতারে বেঁধে ঝুলিয়ে রেখে লাল গোলাপ দিয়ে রাঙিয়ে দিয়ে চলে গেছে অজানা আগন্তুক। কনস্টেবল কামাল সাহেবের মুখে এই কথাই শুনছিল আর চায়ের কাপে চুমুক দিয়ে চা খাচ্ছিল। এমন সময় হঠাৎ করে কনস্টেবলের কামালের সাহেবের মুখে এই কথা শুনে চা আর গিলতে পারল না, উগরে দেয় কনস্টেবলের মুখে। ভয়ে গলা শুকিয়ে যায় ওসি হালাল সাহেবের। আতঙ্কে সুরে বলে ওঠে ওসি হাল্লাল, আরে কামাল, কি বলছিস তুই? এসআইকে মেরে ফেলেছে, তাও আবার অজানা আগন্তুক? আর সেই অজানা আগন্তুকটি সবার পরিচিত এসআই সাকিবের শরীরের প্রত্যেকটা টুকরে ফারুক আর K5 চিলমোহর লাগানো ছিল। ওসি এই কথা শুনে ঘামতে থাকে। ভীষণ রকমের অস্থির হয়ে ওঠে ওসি। কামাল সাহেবের কিছু বলতে যাবে, তার আগেই পকেট থেকে ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে ভেসে থাকা নাম্বারটা দেখে আরো চমকে ওঠে। কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে বলছে, আরে ওই শালা খানকির পৌঁছি, আজ এটা চাই, কাল ওটা চাই, পরশু বিয়ের খাবো, আজকে মাগির কাছে যাব, কাল এত টাকা লাগবে। তোর পিছনে সপ্তাহে আমি লাখ লাখ টাকা ওড়াচ্ছি, আর তুই কেনা কাজের কাজ করতে পারছিস না? ফোনের ওপাশে থাকা ব্যক্তিটার চিৎকার চেঁচামেচি শুনে আরো ঘামতে থাকে ওসি হাল্লাল। ওসি হাল্লাল কি করবে বুঝতে না পেরে অবশেষে বর্তকণ্ঠেই বলে ওঠে, স্যার, এতে আমি কি করতে পারি বলুন? ও যেভাবে পুলিশ অফিসারদের মারছে, তাতে তো তার জীবনের কোনো ভয় আছে বলে আমার মনে হয় না। দেখো, সেটা আমি জানি। ওই এসআইকে টুকরো টুকরো করে মেরে ফেলেছে, সে কেন পুলিশদের মারছে আমি সেটাই বুঝতে পারছি না। তবে আমি এত সহজে মরতে চাই না। যে এই রহস্যময় খুনিটাকে খুঁজে বের করার চেষ্টা করো। টাকা লাগে সব আমি দিব, আমরা দিব, তবুও তাকে খুঁজে বের করো। স্যার, খুঁজে পেতে কোনো সমস্যা নেই, তবে তার পরিচয় পেতে অনেক সমস্যা। তুমি নিজেও সাবধানে থাকো। এ পর্যন্ত কিন্তু দুজনকে সে হত্যা করেছে, আর যাদেরকে হত্যা করেছেন তারা সব কিন্তু আমার দলের লোক। এমপি সাহেব আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, ওনাকে ফোন করতে মানা করেছেন উনি। ওসি হাল্লালকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় ৬৪ জেলার ডিআইজি কামাল। আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে পড়ে তার নতুন কাজের উদ্দেশ্যে। চলুন আপনাদের ঘুরিয়ে আনি কল্পনার কাল্পনিক রূপকথার গল্পের জগৎ থেকে। KSI, যাকে প্রায় কয়েকশো টুকরো করে কচু কাটা করে তাদের মধ্যে পেঁচিয়ে রাখার মাঝে ঝুলিয়ে রেখেছিল, কেন এবার রেখেছিল? আর K5 আগন্তুকটি? রাত 2টা, চারিদিকে বেশ ঝকঝকে তকতকে পরিষ্কার অন্ধকার কেটে আলো এসে পড়েছে জমিনে। চারিদিকে উঠেছে আকাশের তারা, উঠেছে চাঁদ, ফুটিয়ে তুলেছে সৌন্দর্যের রাত। সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে রাস্তার ওপরে। কেউ একজন বাইকের ওপর শুয়ে আছে, নিজের মতো করে সিগারেট টানছে। এমন সময় ফুল স্পিডে রাস্তার ওপর দিয়ে কেউ একজন পুলিশের সাইলেন্ট বাজিয়ে ফুল স্পিডে পুলিশের গাড়ি নিয়ে টানছে রাস্তার মাঝে। হঠাৎ করে রাস্তার মাঝখান এসে থেমে যায় সেই পুলিশের গাড়ি। পুলিশের ড্রাইভার গাড়ি থেকে নেমে মাথা বের করে দেখতে পায় কেউ একজন বাইকের ওপর শুয়ে আছে, মনের সুখে সিগারেট টান দিচ্ছে, আকাশের দিকে উড়িয়ে দিচ্ছে নিকোটিনের ধোঁয়া। হঠাৎ করে গাড়ি ব্রেক করাতে গাড়ির ভেতর থেকে এসআই বলে ওঠে, কিরে মামুন, তুই গাড়ি ব্রেক করলি কেন? দ্রুত থানার উদ্দেশ্যে চল, সময় নেই হাতে। এসআইয়ের কথা শুনে পুলিশের গাড়ির ড্রাইভার মাথা ঘুরিয়ে এসআইয়ের উদ্দেশ্যে বলে ওঠে, স্যার, কেউ একজন সামনের রাস্তা আটকে দিয়েছে। মামুন,
তুই কি সহ বাকি কনস্টেবলগুলো মিলিয়ে দেখ তো রাস্তা আটকে আছে কে, প্রয়োজন পড়লে মেরে গুম করে দেবে। ওকে স্যার, ঠিক আছে। কনস্টেবল মামুন সহ গাড়িতে বসে থাকা অন্যান্য কনস্টেবলগুলো মিলে আগন্তুকের সামনে গিয়ে দাঁড়ায়। সামনে গিয়ে মামুন বলে ওঠে, কে রে তুই? কোন ব্যাপের বেটা তুই, যে তুই এসআই এর গাড়ি আটকেছিস রাস্তার মাঝে? কথাটা শেষ করার আগেই ঝড়ের বেগে হঠাৎ করে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায় এক কোপে। চোখের নিমেষে এমন কিছু হওয়াতে চমকে ওঠে কনস্টেবলগুলো, পিছিয়ে যায় প্রায় কয়েক হাত দূরে। রক্তগুলো ছলকে ছিটিয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। কয়েকটা রক্তের ছিটা গিয়ে পড়ে গাড়ির ওপরে। হঠাৎ রক্ত দেখে চমকে গিয়ে গাড়ির ভেতরে থাকা এসআই মাথা ভিন মামুনের লাশটা রাস্তার মাঝে লাফালাফি করতে থাকে। বাইকের ওপর থেকে আগন্তুকটির হাতে থাকা সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। আগন্তুকটির পরনে আছে কালো টুপি, কালো সানগ্লাস, কালো মাস্ক, কালো হুডি পরা, কালো প্যান্ট, কালো শুজ, সবকিছুই ম্যাচিং করা। আগন্তুকটির এরকম ভয়ঙ্কর রূপ যেন পরিবেশটাকে আতঙ্ক করে তুলেছে। গাড়ির ভেতর থেকে এই দৃশ্য দেখে এসআই গাড়ির দরজা খুলে দৌড়ে সেখান থেকে আসে আর বলে ওঠে, আরে এটা তুই কি করলি? কে তুই? এখনো ধারালো তরবারি থেকে টপ টপ করে লাল তাজা রক্ত তরবারির আগা দিয়ে মাটিতে গড়িয়ে পড়ছে। এসআইয়ের কথা শুনে আগন্তুকটি উচ্চ স্বরে হেসে ওঠে। তার এই হাসিটা যেন আতঙ্কে ভরা। হঠাৎ করে আগন্তুকটির এরকম হাসি যেন পরিবেশটাকে ভয়ঙ্কর করে তুলেছে। এসআই কোমর থেকে পিস্তলটা বের করে আগন্তুকটির দিকে তাক করে আর মুচকি এসে বলে ওঠে, আমার সাথে চালাকি করিস না? ট্রিগারের চাপ দিতে দেরি, মাথার ঘুড়ি উড়িয়ে দিতে বেশি দেরি হবে না। সত্যি বল, তুই কে, এখানে কেন এসেছিস, আর হঠাৎ করে কেনই বা আক্রমণ করলি মামুনকে? এসআইয়ের চোখে স্পষ্ট ভয়ের প্রতিক্রিয়া ফুটে উঠেছে। হাতে বন্দুকটা থাকলে যেন হাত পা কাঁপছে এসআইয়ের। হঠাৎ এমন পরিস্থিতিতে এই প্রথম এই এসআই পড়েছে। পেছনে এসআইয়ের প্রায় 12 জন কনস্টেবল থাকা সত্ত্বেও এসআই কেমন যেন ঘামতে শুরু করেছে। ভয়ে যেন পরিবেশটাকে জানান দিচ্ছে এসআইয়ের এরকম কর্মকাণ্ডের উপস্থিত থাকা। অজানা আগন্তুকটি হাসতে হাসতেই বলে ওঠে, মৃত্যু, তোদের মৃত্যুর আজরাইল আমি। হঠাৎ করে আগন্তুকটির মুখে এই কথা শুনে চমকে উঠে উপস্থিত থাকা সকলে। পিছিয়ে যায় কয়েক পা দূরে। বহু পিছিয়ে কণ্ঠটি যেন এসআইয়ের কাছে বুঝতে পারছে না মুখোশের পেছনে লুকিয়ে আছে কে। এসআই বর্ত কণ্ঠে আবার বলে ওঠে, দেখ, আমার হাতে কিন্তু বন্দুক আছে। ট্রিগার চাপ দিলে কিন্তু তুই পৃথিবী ছেড়ে পরকালে গিয়ে যাবি। তাই আমার সাথে মস্তানি না করে সত্যি করে তোর পরিচয়টা দে। আগন্তুকটি এসআইয়ের মুখে এই কথা শুনে পাগলের মস্ত হাসতে থাকে। রক্ত মাখা ধারালো তরবারিটি নিয়ে এদিক ওদিক ছুটতে থাকে, দৌড়তে থাকে। পাগলের মতো নিজেই নিজের বুকে এলো পাথারি আকাশের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে ওঠে। হঠাৎ করে এসআইয়ের সামনে এসে ভয়ঙ্কর সুরে হেসে বলে ওঠে, ফারুক ওরফে RK-5। হঠাৎ করে অজানা আগন্তুকটির মুখে ফারুক RK-5 কথাটা শোনার সাথে সাথে চমকে ওঠে, ছিটকে দূরে সরে যায়। আগন্তুকটি এসআইয়ের এই রূপ দেখে হেসে ওঠে। এসআই মাটি থেকে উঠে কোনো রকমের পরিস্থিতি ছাড়াই এসআই ট্রিগারে চাপ দেওয়ার আগেই এসআইয়ের হাতটা উল্টো ঘুরিয়ে পরপর 10 জন কনস্টেবলের বুকে গুলি করে। এসআই ডান হাতটা ভেঙে দিয়ে বাম হাত থেকে বন্দুকটা নিয়ে গুলি করে এসআইয়ের পায়ে। এসআই ব্যথায় সেখানে পড়ে যায়। হাতে থাকা ধারালো তরবারিটি দিয়ে এলোপাছি কোপাতে থাকে সবগুলোকে। প্রায় 1 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 12 জনের লাশ কয়েক টুকরো করে ফেলেছে রাস্তার উপর। এই দৃশ্য দেখে এসআই ভয়ে ঘামতে শুরু করেছে। এসআইয়ের কোনো কিছু বলে ওঠার আগেই আগন্তুকটি নিজের মুখের ওপর থেকে মাস্কটা ছড়িয়ে মুচকি হেসে বলে ওঠে, ফারুক তোর আজরাইল। কি ভেবেছিলি এত তাড়াতাড়ি ফারুকের খেলা শেষ করে দিবি? ফারুক ছিল, আছে, থাকবে, কিন্তু তোকে দুনিয়া থেকে সরিয়ে দেবো এখন। এসআইয়ের ভয়ে গলা শুকিয়ে গেছে, কথাও বলতে পারে না। হালকা কণ্ঠে বলে ওঠে এসআই, ফারুক, তুমি বেঁচে আছো? ফারুককে মারবি তোরা? তোদেরকে না মেরে আমি নিজে মরবো? হ্যাঁ, তোরা ভাবলি কী করে? কুত্থার বাচ্চাগুলো, তোদের এতটাই ভয়ঙ্কর মৃত্যু দিব যে কোনো আইনজীবী আর একজন পুলিশ অফিসারের সাথে খারাপ কিছু তো দূরের কথা, চোখ রাঙিয়ে কথা বলতে কলেজা খাপবে তাদের। অবাক করা বিষয় হচ্ছে তুই তোর মৃত্যুটা নিজের চোখে দেখবি। এই বলে পকেট থেকে একটা আঠা বের করে চোখের পাতায় লাগিয়ে দেয়, যাতে সে চোখ মেলে থাকে, চোখ যেন বন্ধ করতে না পারে। তারপর একটা চুল কাটার মেশিন নিয়ে ন্যাড়া করে দেয় সম্পূর্ণ মাথাটা। তারপর সেই ন্যাড়া মাথায় থাপড়াতে থাপড়াতে ব্যথায় কুকড়ে ওঠে এসআই। তারপর কোমর থেকে একটা রড কাটার মেশিন নিয়ে প্রথমে তার হাতের কবজি পর্যন্ত কেটে নেয়। নিজের চোখে এই দৃশ্য দেখে চিৎকার করতে থাকে এসআই। উফ, ছেড়ে দে আমাকে, ছাড় আমাকে।
ছেড়ে দে আমাকে ফারুক, আমাকে মারিস না। আমি এসব কিছুই করিনি। এসব ডিআইজি স্যার করেছে, সাথে আরো কয়েকজন বড় নেতারা। এসআইয়ের এই রকম আর্তনাদ বেশ মজা পাচ্ছে ফারুক। ঠিক ফারুকের এরকমই কষ্ট হয়েছিল যখন সে তার আপন মানুষগুলোকে অমানুষের মতো হারিয়ে ফেলেছিল। ফারুক এই কথা শুনে হেসে বলে ওঠে, তুই ভাবলি কি করি কুত্থার বাচ্চা, তোকে ছেড়ে দেব? যখন তুই আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বোন, আমার মা বাবাকে নৃশংসভাবে হত্যা করেছিলি, মনে নেই সেদিনের কথা? যেদিন আমি চিৎকার করে তোদের কাছে তাদের প্রাণ ভিক্ষা চেয়েছিলাম। অবাক করার বিষয় হচ্ছে, সেদিন তোরা আমাকে আমার চোখের সামনে আমার পুরো ফ্যামিলিকে নৃশংসভাবে হত্যা করেছিলি। তারপর আমাকে জীবন্ত পুঁতে দিয়েছিলি। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। তোদেরকে না মারা পর্যন্ত আমি ফারুক আর কে 5 মরছি না। কথাটা বলা শেষ হতে না হতেই হাতের কবজি পর্যন্ত কেটে নেয় ফারুক আর কে 5। এরপর তা 2 পা সমস্তভাবে টুকরো টুকরো করে ফেলে। সমস্ত শরীর কাটার পর বুকের ওপর 1 পা আর গলায় 1 পা চেপে ধরে মুখের ভেতর থেকে জিহ্বাটা বের করে আনে। মুখের ভেতর থেকে জিহ্বাটা ছিঁড়ে ফেলে। তারপর কোমর থেকে একটা বড় তরবারি বের করে গরুর মতো জবাই করে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে। ছটপট করতে থাকে শরীরের এক একটা টুকরো করা অংশ। এসআইয়ের শরীরটাকে নৃশংসভাবে প্রায় 132 টুকরো করেছে। মুচকি একটা হাসি দিয়ে প্রত্যেকটা টুকরে ফারুক আর কে 5 সিলমোহর লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়ে। এর মধ্যে হঠাৎ করে আগন্তুকের সামনে একটা বিশাল বহুল কার এসে থামে। আগন্তুকটি কোনো কথা ছাড়াই দরজা খুলে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই ভেতর থেকে বলে ওঠে, RK5, তোমার পরবর্তী ধাপ কোথায়? আর রাস্তার উপরে যে এসআইকে মেরে তার টুকরোগুলো ফেলে রাখলে, এগুলো তো শিয়াল কুকুরগুলো দেখলে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাহলে সাধারণ মানুষের কাছে তোমার আতঙ্ক কি করে পৌঁছাবে? জান্নাতের মুখে এই কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে জান্নাতের উদ্দেশ্যে বলে ওঠে ফারুক, সেটা আমি করে এসেছি, প্রায় 30টা নিউজ চ্যানেলে কল করে বলে দিয়েছি। এতক্ষণে মনে হয় সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই? তাহলে একবার ফোনটা বের করে দেখো, কোনো নিউজ চ্যানেলে তোমার দেওয়া আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিনা, দেশে পৌঁছেছে কিনা তার নিজ গন্তব্যে, যেটার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে, পৌঁছে গেছে কিনা তোমার আদালতের সেই সব অপরাধীদের কাজে। সেটার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু তাদের রক্ত। ফারুক, আমি তোমাকে হারাতে চাই না। তুমি যে খেলায় নেমেছো, এতে শুধু বাঁচতে চাইলে মারো আর মরতে চাইলে মাঠে খেলো, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। দেখো জান্নাত, আমি তোমাকে অনেকবার বলেছি, তোমাকে ভালোবাসার মতো আমার কাছে দেবার মতো কোনো কিছু নেই। আমি নিঃস্ব এক প্রতীক। আমি তো তোমার কাছে কোনো কিছু চাইনি, চেয়েছি শুধু তোমাকে, তোমার একটু ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা নামটা শুনলে এখন কেমন যেন লাগে। প্রায় কয়েক বছর আগেই সব ভালোবাসা আমার জীবন থেকে হারিয়ে গেছে। এখন শুধু প্রতিশোধের আগুন আর রক্তের নেশা আমি পাগল করে তুলছে। তোমায় ভালোবাসতে গেলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। কোন দিন কোথায় বন্দুকের গরম বুলেট খেয়ে পড়ে থাকবো বলা যাবে না। কিন্তু আমি তো তোমাকে ছাড়ছি না, আর এই শহরে এমন কেউ নেই যে ফারুক K5কে মারবে। তাই আমি আমার ভালোবাসা আদায় করিয়ে নেব তোমার কাছ থেকে। আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয়। কোন দিন কোথায় বুলেট খেয়ে মরে পড়ে থাকবো বলা যায় না। এই কথা শুনে ড্রাইভিং সিটে বসে থাকা জান্নাত গাড়ি ব্রেক করে। হঠাৎ করে গাড়ি থামাতেই ভ্রু কুঁচকে তাকায় ফারুক। হঠাৎ করে ড্রাইভিং সিট থেকে উঠে এসে ফারুকের কোলে বসে যায় জান্নাত। তারপর রাগী দৃষ্টিতে তাকিয়ে চারটো ট্যাগ করে দেয়। প্রায় 5 মিনিট এইভাবেই জান্নাত ফারুককে কিস করে নিজের মন মতো আর বলে ওঠে, আমিও তোকে দেখিয়ে দিব যে তুই আমাকে বিয়ে না করে কোথায় যাস। বাঁচতে হলে এই পথে দুজনে একসাথে, আর মরতে হলে দুজনে একসাথে। আমি তো তোমায় বলেছি, তোমার প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা ইচ্ছা, প্রত্যেকটা কাজের সঙ্গে সাথী হব আমি। তখন কেউ আর কোনো কথা বলে না। ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে আসে তাদের আস্তানায়। আস্তানার ভেতর অসংখ্য ছেলেপুলে। ফারুক আর জান্নাতকে আস্তানায় ভেতর গাড়ি নিয়ে প্রবেশ করতে দেখে এগিয়ে আসে তাদের দলের লোকজন। তাদের দুজনকে একসাথে দেখে বলে ওঠে রুহি, তা কী রে জান্নাত, তোরা একসাথে কোথায় গিয়েছিলি? কোনো সমস্যা হয়েছে কি? না, কোনো সমস্যা হয়নি। পৃথিবী থেকে একজনকে সরিয়ে দিতে গিয়েছিলাম, যে এই পৃথিবীতে শুধুমাত্র একটা আগাছা হিসেবে বেঁচে ছিল। তাকে একটু হালকা ছাঁটাই খাটাই করে আসলাম। ও, বুঝে গেছি। তার মানে তোরা পৃথিবী থেকে আরও একটা আগাছে উপড়ে ফেলতে গিয়েছিলি, যেটা কিনা শুধু পরজীবী। রুহি শোন, কালকের জন্য সব কিছু তৈরি রাখিস, মিশন যেন সাকসেস হয়। আমরা না যেতে পারলেও মিশনটা তোরা সাকসেস করে ফিরবি।
ওকে ঠিক আছে, কিন্তু বসকে কেমন যেন আজকে একটু অন্যরকম লাগছে। এই কথা শুনে সেদিকে তাকায় ফারুক রুকুজকে। এটা দেখে মুচকি হেসে জান্নাত বলে ওঠে, তোদের বসকে আজকে আসার সময় গাড়িতে মধু ভাণ্ডারের রসমালাইয়ের রসের সাথে একটু মৌমাছির মিষ্টির মধু খাইয়ে দিয়েছি, তাই হয়তো আরও নেবে কিনা টেনশনে আছে। এই কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। ফারুক লজ্জায় সেখান থেকে বেরিয়ে পড়ে নিজের রুমের উদ্দেশ্যে। জান্নাত চলে যায় ফারুকের পেছন পেছন। আচ্ছা, আপনাদের জানার ইচ্ছে করছে না কে এই জান্নাত? বন্ধুরা, এতক্ষণ গেস করতে পারো নাই কে এই জান্নাত? জান্নাত হচ্ছে আমাদের আজকের এই গল্পের নায়িকা। জান্নাত দেখতে ভীষণ মায়াবী, যেমন মায়াবী তেমনই হিংস্র বাঘিনী। ভালো মনে থাকলে রোমান্টিক কিউটের একটা ডিব্বা, আর যদি কোনো রকমে রেগে যায় তাহলে পুরো একটা আগুনের গোলা। পা থেকে মাথা পর্যন্ত উঠে আসা গায়ের রং সাদা ধপধপে, শরীরের চামড়া, বডি ফিটনেস, সিক্স প্যাক বডি, ফিগারওয়ালা বডি, চুলগুলো ঘন কালো, কোমর পর্যন্ত দোলানো, চোখগুলো টানা টানা, ভীষণ মায়াবী দুটো চোখ, চিকন পাতলা ঠোঁটের নিচে সবসময় লেগে আছে রহস্যময় এক ঘোর লাগা ভালোবাসা। যখন সে লজ্জা পায় তখন তার দুই গালে পাক্কা টমেটোর মতো লাল বর্ণ ধারণ করে, আর যখন সে রেগে যায় তখন পুরো মুখটাই হলুদ হয়ে যায়। সে যখন মুচকি হাসি দেয় তখন দুই ঠোঁটে ভীষণ আকর্ষণীয় মায়াবী দেখায় দেখতে। সে ভার্জিন কুমারী, অপসরী, সুহাসিনী, জান্নাতের পরী, রূপকথা থেকে নেমে আসা এক পরীদের রানী। তারা এরকম রূপ দেখে, এরকম গুণ দেখে আন্ডারওয়ার্ল্ডের অনেকেই তার নাম দিয়েছে ফিগার ফিটনেস বাঘিনী। আর আমাদের গল্পের নায়ক তো জানেনি কে, সেটা আর কেউ না, সেটা হচ্ছে ফারুক RK5। তার এটা পরিচয় ছিল, পরিচয় এখনও আছে, তবে সেটা আড়ালে, যেটা নাম শুনলে আবছা আবছা মানুষ কেঁপে ওঠে। ফারুক একদম ভিন্ন রকম, অন্যান্য মাফিয়াদের মতো নয়। সে কথা বলার আগে নিজের উদ্দেশ্য হাসিল করে নেয়। সে বলে কম, মারে বেশি, গুলি করে কম, হত্যা করে বেশি। ফারুক দেখতে সামলা বর্ণের। ফারুকের খোঁচা খোঁচা দাঁড়িয়ে যেন মুখের সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলেছে। লম্বা 6 ফুট 7 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান, সুঠাম দেহ, বডি ফিটনেস পারফেক্ট। ফারুক যখন রেগে যায় তখন তার চোখগুলো রক্ত লাল পূর্ণ ধারণ করে, আর যখন সে হাসে তখন পৃথিবীর যেন সবচেয়ে সুখী ব্যক্তি সে। ফারুক ছিল একজন পুলিশ অফিসার, কিন্তু সময়ের সঙ্গে খেলতে ও তাল মিলাতে গিয়ে পরিবারকে হারিয়ে ফেলেছে। এখন আন্ডারওয়ার্ল্ডের গডফাদার, যার নামটা শুধু আতঙ্ক। ছাদের ওপর বসে আকাশের দিকে তাকিয়ে সুখ টানছে ফারুক। হঠাৎ করে তার পুরোনো দিনের সেই কথা মনে পড়ে যায়। ডুব দেয় সে অতীতে। বাবা, বাবা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। হঠাৎ করে মেয়ের মুখে এরকম কথা শুনে বেশ খানিকটা অবাক হয় ফারুক। ফারুক চেয়ারে বসে মেয়েকে কোলে নিয়ে মেয়ের গেলে ছোট্ট করে একটা পাপ্পি দিয়ে বলে ওঠে, কে বললাম আম্মু আমি তোমাকে ভালোবাসি না? তুমি তো আমার ছোট্ট পরি, তোমাকে ভালো না বেশি কি আমি পারি? তাই তো আব্বু, কিন্তু আম্মু যে বলো তুমি আমাদের একটুও ভালোবাসো না, তুমি শুধু তোমার ডিউটি নিয়ে সব সময় দৌড়াদৌড়ি করো। আম্মু বলেছে তুমি আমাকে একদম ভালোবাসো না, যদি ভালোবাসতে তাহলে তুমি আমাদের সময় দিতে। ফারুক এবার তার মেয়ের কথায় মুচকি একটা হাসি দিয়ে ছোট্ট মেয়েটির যে কথার ঝুলি, মেয়ের কথায় আবারও বসতে বসতে মেয়ের গালে আবার পাপ্পি দিয়ে বলে ওঠে, না আম্মু, আমি তোমাদের সত্যি অনেক ভালোবাসি, তোমার আম্মুকে আরও অনেক ভালোবাসি। কাজের প্রেশার আর টেনশনে থাকায় তোমাদের সময় দিতে পারছি না, তবে প্রমিস আজকে পুরো সময়টা তোমাদের সাথে থাকবো। কিন্তু আমি তো থাকবো না। কিন্তু কেন? কোথায় যাবে তুমি? দাদু দিদার সাথে দিদার পুরনো বান্ধবীর বাড়িতে ঘুরতে। আব্বু আমি তাহলে গেলাম, দাদু ডাকছে। এই বলে ফারুকের ছোট্ট পট্টি চলে যায় তার দাদু দিদার সাথে ঘুরতে। সোফার ওপর বসে আছে ফারুক। এমন সময় হাতে গরম কফির গ্লাস নিয়ে ঘর থেকে বের হয় ফারুকের প্রাণের প্রিয় ভালোবাসা শিলাকে দেখে দুষ্টু একটা হাসি দেয়। শিলা কোনো কথা না বলে টেবিলের ওপর কাচের গ্লাসটা রেখে যখনই চলে যেতে নেবে তখনই শিলার শাড়ির আঁচলটা পেছন থেকে হালকা টানে নিজের কাছে এনে জড়িয়ে ধরে শিলাকে। শিলা হঠাৎ এরকম কর্মকাণ্ডেই বলে ওঠে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, ঢং দেখলে আর বাঁচি না, ছাড়ো আমাকে, এত আদিক্ষেতা দেখাতে হবে না। আমার বউটা বুঝি আমার উপর ভীষণ রেগে আছে? ও মাই সুইট ডার্লিং। আমাদের তো রাগ করা পাপ, আমরা কি কারো উপর রেগে থাকতে পারি? ছাড়ো তো আমাকে, আমার অনেক কাজ পড়ে আছে। শিলার মুখে এরকম কথা শুনে মুচকে একটা হাসি দেয় ফারুক, আর দুষ্টুমি করে শিলার শাড়ির ভেতর দিয়ে হাত ঝুঁকিয়ে পেটে স্লাইড করতে থাকে। নিজের মুখটা শিলার কানের কাছে নিয়ে এসে বলে ওঠে, এখন যদি তোমাকে আমি প্রথম দিনের সেই বাসর ঘরের কথা মনে করিয়ে দিত?
ছি, তোমার লজ্জা করছে না? ছাড়ো আমাকে, কেউ চলে আসবে। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, সারাদিন কোনো খোঁজ খবর থাকে না, আর এখন যেন ভালোবাসা উতলে পড়ছে। এই কথা শুনে ফারুক মুচকে একটা হাসি দেয়, তারপর নিজের মুখটা শিলার কানের কাছে নিয়ে গিয়ে ঘাটে তার ঠোঁটের ছোঁয়া দিতে থাকে। কেঁপে ওঠে শিলা। পুরো বাড়ি ফাঁকা। ফারুক শিলার সোফার ওপর ফেলে দিয়ে নতুন করে ভালোবাসায় রঙিয়ে দিতে থাকে সারা শরীরে। ফারুক তার ভালোবাসা দিয়ে বিচরণ করতে থাকে। শিলা ভালোবাসা নিজেকে রঙিয়ে নিচ্ছে। দুজনে হারিয়ে যেতে থাকে ধীরে ধীরে ভালোবাসার কোনো এক অ্যামাজন জঙ্গলে, যেখানে শুধু বিবাহিতরা যেতে পারে। কখন যে সোফার ওপর সেইভাবে ঘুমিয়ে গেছে তা আর বলতে পারে না। হঠাৎ করে টেবিলের ওপর রাখা ফোনটা বেজে উঠতেই হুঁশ ফেরে ফারুক। ফারুক এতক্ষণ অতীতে ছিল। অতীতের কিছু কথা মনে পড়তেই হেসে ওঠে ফারুক। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় ফোন করেছে আবির। ফোন রিসিভ করার সাথে সাথেই ফোনের ওপাশ থেকে আবির বলে ওঠে, বস, খবর পেয়েছি ওই কুত্তার বাচ্চা এমপি আর কাকাতুয়া এমপি নতুন কোনো প্ল্যান করছে। আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তারা নতুন কোনো খেলায় মগ্ন হয়েছে। সিলেটের লালমনি পাহাড়ি চা পাতার বাগানের পাশের ফ্যাক্টরিতে চা পাতার প্যাকেটে করে বাজার করছে। কোটি কোটি টাকার সম্পদ। মিশনটা আজকে সাকসেসফুল করতেই হবে। সময়টা আমাকে জানিয়ে দিবি, আমরা পৌঁছে যাব। তোরা তোদের মতো করে পজিশন নিয়ে নে। মনে রাখবি, কেউ যেন বেঁচে ফিরতে না পারে। এই ফারুক যেখানে গিয়েছে সেখানে শ্মশান আর মরুভূমি তৈরি করা ছাড়া কোনো কিছুই ফেলে আসেনি। এই বলে ফোনটা কেটে দিয়ে আবির সিগারেটে টান দিচ্ছে আর আকাশের দিকে শুকতারার দিকে তাকিয়ে আছে। ফারুক তো এই পথে আসেনি, আসতে চায়নি। সময়, পরিস্থিতি আর সমাজের কিছু প্রভাবশালী ক্ষতিকর আগাছা মানুষগুলোর জন্য তাকে এই পথটা বেছে নিতে হয়েছে। টেবিলের উপর গরম হট কফির গ্লাসটা রেখে মুচকে একটা হাসি দিয়ে বলে ওঠে জান্নাত, কি মিস্টার কিং অফ মাফিয়া দ্য গডফাদার ফারুক RK5, কি ভাবছেন আপনি শুনি? জানো জান্নাত, আমার অতীতের দিনগুলো না ভীষণ সুখের আর খুশির দিন ছিল, যেগুলো মনে পড়লে পুরনো দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে, সব সময় বাঁচতে ইচ্ছে করে। কিন্তু কিন্তু কি ফারুক, তুমি আবার সেই অতীতে ডুব দিয়েছ? তোমাকে বলেছি না, অতীত নিয়ে আর ভেবো না। যে মানুষ অতীত নিয়ে পড়ে থাকে সামনে এগিয়ে যেতে পারে না। আর যে অতীতকে ছেড়ে নতুন সময়, নতুন পরিস্থিতি, নতুন বছর, নতুন দিন, নতুন সময়কে মেনে নিতে পারে, সে সামনে এগিয়ে গিয়ে তার সফলতাকে অর্জন করতে পারে। কল্পনা থেকে যতটা সহজ মনে হয়, বাস্তব জীবনে ঠিক ততটাই ঘটে। সেদিন তুমি সময় মতো আমাকে না বাঁচালে হয়তো আমি ওই আকাশের শুকতারাটার মতো কোনো এক জায়গায় ঠিকই শুকতারাটার মতো তারা হয়ে যেতাম। দেখো ফারুক, আমি তোমায় বলছি, তোমাকে ভালোবেসে যদি আমাকে মরতে হয় তাতেও আমি খুশি, কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না। পুরনো সেই ভুলে গিয়ে নতুন করে বাঁচার চেষ্টা কর। আই প্রমিস, তোমাকে আমি সব কিছু ভুলিয়ে দেব। আবির ফোন করেছিল মিশনে যাওয়ার জন্য, সবাইকে তৈরি হতে বল। ওকে, ঠিক আছে, তুমি নিজেও তৈরি হয়ে নাও, আমরা তৈরি হয়ে নিচ্ছি। আচ্ছা, তোমার ঠোঁটটা এদিকে আনো তো। কেন? ওকে, দাঁড়াও, আমি নিজেই যাচ্ছি। এই বলে জান্নাত ফারুকের কাছে গিয়ে আলতো করে নিজের ঠোঁট দুটো ফারুকের ঠোঁটের সাথে স্পর্শ করে। বেশ কিছু সময় এইভাবে থাকে, তারপর মুচকি একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ে জান্নাত। এরকম কর্মকাণ্ডে মুচকি হেসে ফেলে ফারুক, তারপর রেডি হয়ে নেয়। রাত 12টা, চারিদিকে আমাবস্যা পূর্ণিমার কালো অন্ধকার আর জ্যোৎস্না আলো নিয়ে রাতের পরিবেশটা কেমন যেন ভয়ঙ্কর পরিবেশটা লাগছে। আজকে প্রায় 45টারও বেশি কালো রঙের একই মডেলের গাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছে ফুল স্পিডে। হঠাৎ করেই গোডাউনের গেট ভেঙে গোডাউনের মাঠে প্রবেশ করে প্রায় 40 থেকে 45টির বেশি গাড়ি। গাড়িগুলো একই মডেল, লাক্সারি, কালো রঙের, একই মডেলের, একই রঙের দেখতে গাড়ি। মাঠের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই গোল করে চারিদিক দিয়ে ঘুরতে থাকে। মাঠের মধ্যে প্রায় 200 ছেলেপুলে আর 10টি ট্রাক। ট্রাকগুলো ছেলেগুলো নিয়ে যেই লোড করছে চারিদিক দিয়ে ঘুরতে থাকে সেই লাক্সারি কালো রঙের গাড়িগুলো। হঠাৎ করে এমন হাওয়াতে চমকে ওঠে উপস্থিত থাকা ছেলেপুলেগুলো। কাজ বন্ধ করে দিয়ে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে। গাড়ির ভেতর থেকে কে আছে দেখা যায় না, শুধু গোল গোল করে চারিদিক দিয়ে ঘুরতে থাকে। এমন সময় গাড়িগুলো থেমে যায় গোল করে চারিদিক দিয়ে। একই সময় একই টাইমে প্রত্যেকটা গাড়ির দরজা খুলে যায়। আবারও একই সময় একই টাইমে গাড়ির ভেতর থেকে একটি করে পা বের হয়। এই দৃশ্য দেখে ছেলেগুলোর টিম লিডার বলে ওঠে চিৎকার করে, আরে কোন শালা রে, গাড়ি থেকে বের হচ্ছিস না কেন? আর কে তোরা? হঠাৎ করে আমাদের এই ফ্যাক্টরিতে প্রবেশ করলি কেন?
দেখ গাড়ির ভেতরে কে আছিস, বেরিয়ে আয়। আমার মাথা মতি নষ্ট করিস না, এমনিতে আমার মটকা গরম আছে। আর যদি আমার মটকা একবার ফেটে যায় তো এখান থেকে জীবন্ত কেউ ফিরতে পারবি না। কিরে, কথা কানে যায় না? দাঁড়া, তোদের দেখাচ্ছি। এই বলে ছেলেটি একটা ধারালো কুড়াল নিয়ে দৌড়তে থাকে গাড়িগুলোর উদ্দেশ্যে। দৌড়তে দৌড়াতে গাড়ির কাছে গিয়ে যখনই গাড়ির ক্লাসে কোপ দিতে যাবে, তখনই কথা থেকে যেন হঠাৎ করে স্পাইপারের গরম বুলেট এসে ছেলেটির কপাল ভেদ করে এফোর ওপর করে দেয়। ছেলেটি প্রায় 10 ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। হঠাৎ করে এমন হাওয়াতে ঝড়ের বেগে চমকে ওঠে সকলে। প্রত্যেকটা ছেলে প্রায় এই দৃশ্য দেখে কয়েক হাত পিছিয়ে যায় নিজের স্থান থেকে, আর অবাক হয়ে চোখ তুলে তাকায় আকাশের দিকে। আকাশে দেখতে পায় উড়ছে একটা বিশাল বহুল হেলিকপ্টার। হেলিকপ্টারের স্পর্শ সিলমোহর দেখা যাচ্ছে কিং অফ মাফিয়া দা গডফাদার ফারুক RK-5। সবাই সেদিকে হাঁ করে তাকিয়ে আছে। হেলিকপ্টারটা ধীরে ধীরে মাটিতে ল্যান্ড করতে থাকে। হেলিকপ্টারের প্রচণ্ড বাতাসে ছেলেগুলো যেন উড়াল দিচ্ছে দূর আকাশে। হেলিকপ্টারের বাতাসে চারিদিকে উড়ছে ইট পাটকেলের ধুলোবালি কোনা। ছেলেগুলো আর চোখ তাকিয়ে হেলিকপ্টারের দিকে। হেলিকপ্টারের ভেতর থেকে সর্বপ্রথম একটা পা বের হয়, তারপর হাত, তারপর গা, ফুল বডি। আগন্তুককে দেখে চমকে ওঠে উপস্থিত থাকা সকলে। আগন্তুকের পরনে আছে কালো রঙের জিন্স, টাইট প্যান্ট, ফুল হাতা একটা কালো রঙের বডির সাথে লেপ্টে থাকা রঙিন গেঞ্জি, চোখে রঙিন সানগ্লাস, মুখে সিগারেট। বাম হাত দিয়ে কাঁধের ওপর স্পাইপার রেখে নামছে হেলিকপ্টার থেকে। ডান হাতে ব্যাচ, পায়ে কালো রঙের কেচ। মাটিতে নামার সাথে সাথে স্পাইপার দিয়ে প্রায় গুলি করে 5 মিনিট ধরে। মুহূর্তের মধ্যেই 50 জন ছেলে কলা গাছের মতো মাটিতে লুটিয়ে পড়ে থাকে। হঠাৎ করে ঝড়ের বেগে এমন হাওয়াতে চমকে ওঠে সকলে। বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছেলেগুলো আগন্তুকটির দিকে। আগন্তুকটির এরকম এন্ট্রিতে চমকে বলে ওঠে ছেলেগুলোর লিডার। আর এই শালা কুত্তার বাচ্চা হুমন্দির পো, কে বে তুই? তুই জানিস না কার জঙ্গলে ঢুকেছিস? বাঘ থাকতে বাঘের জঙ্গলে ঢুকেছিস তুই? তোর জীবনে কি কোনো ভয় নেই নাকি রে? আগন্তুকের এই কথা শুনে হেসে ওঠে। মাটিতে সিগারেটটা ফেলেই পা দিয়ে পিষে দেয়। মুচকি হেসে বলে ওঠে, ফারুক RK-5। জানিস তো, ফারুক যেখানে আসে সেখানে শ্মশান আর মরুভূমি তৈরি করে চলে যায় ঝড়ের বেগে। এখানে তুই প্রশ্ন করছিস ফারুককে? তোর তোর মৃত্যুটা এত ভয়ঙ্কর দিব যে তোর মৃত্যু দেখে বাকিগুলো নিজেই নিজেই গলাতে ছুরি চালিয়ে দেবে। তাই নাকি? শালা তুই যেই হও না কেন, বাঘের গুহায় যখন একবার ঢুকে পড়েছিস বের হতে পারবি না। আমি জানি তুই হচ্ছিস ফারুক RK-5। তুই নিশ্চয়ই সকল খবর নিয়ে এখানে এসেছিস। এই ফারুক কখনো অনুসন্ধান করে আসে না। গাছের শিকড় থেকে শুরু করে মগ ডালের আগাল পর্যন্ত খবর নিয়ে আসে। আরে এই কুত্তার বাচ্চা, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি নাকি এই সারা সুরের বাচ্চা ফারুক RK-5 এর লাশ ফেলে দিবি? মনে রাখবি একটা কথা, কেউ যেন এখান থেকে জীবিত না যেতে পারে। কথাটা শেষ করেনি, তার আগে ছেলেগুলোকে যেইভাবে পাচ্ছে এক একটা ধারালো অস্ত্র দিয়ে এগিয়ে আসা ফারুকের দিকে। ফারুকের গায়ে হাত দেবে এমন সময় পেছন থেকে কেউ একজন বের হয়ে ছেলেটার 2 হাত কেটে নেয়। হঠাৎ এমন হওয়াতে চমকে ওঠে সকলে। পেছনে তাকিয়ে দেখে তো অবাক, কেননা পেছনে স্বয়ং দাঁড়িয়েছে জান্নাত, যার পরনে একই পোশাক। শক্ত মাখা ছুরিটা মুখের মধ্যে নিয়ে হাত দিয়ে নিজের চুলগুলো বাঁধতে বাঁধতে আসতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, আরে হইশালা, আমি বেঁচে থাকতে ফারুকের গায়ে হাত দিবি? এমন কোন বাপের বেটা বেঁচে থাকলে খেলার ময়দানে এসে হাজির হ। আগে আমাকে মেরে দেখা, তারপরে ফারুকের কাছে যাস। কথাটা বলতে দেরি প্রায় 150 ছেলে ধারালো তরবারি দিয়ে আক্রমণ করতে ধেয়ে আসে জান্নাতের দিকে। জান্নাতও দৌড়ে ছেলেগুলোর দিকে। যাকে যেইভাবে পাচ্ছে তাকে ঠিক সেইভাবেই কোপাচ্ছে জান্নাত। প্রথম জনের পেট বারবার কোপ দিয়ে দেয় তরবারিটা দিয়ে। তারপর সেটা পেটের ভেতর থেকে বের করে আরেকজনের গলায় বসিয়ে দেয়। তারপর জান্নাত নিজের হাত দিয়ে অপরজনের হাত ভেঙে মাথার মধ্যে শরীরটা আলাদা করে দেয়। ছেলেগুলোর ঘাট থেকে ছুরিটা বের করে মুখের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। কালো রঙের পরনের সাথে গেঞ্জির বাস উল্টো করে প্রায় 3-4 জন মাটিতে ফেলে দেয়। এই প্রায় 25 জন থেকে 30 জন ছেলে রক্তাক্ত শরীর নিয়ে মাটিতে চিৎকার করছে। এমন সময় পেছন থেকে কেউ একজন জান্নাতের মাথায় কুড়াল দিয়ে যখনই কোপাতে যাবে, তখনই স্পাইপারের গরম বুলেটে চমকে ওঠে সকলে। 2 দিকে লোহা ঝালাই করে রেখে মাঝখানে লাঠি ঢুকিয়ে নিজের মনের মতো তৈরি করা একটা কোপাতি কুড়াল। আর সেই কুড়ালটা নিয়েই দৌড়ে যেতে থাকে ফারুক। সেই রক্তের নেশায় পাগল হয়ে ওঠে জান্নাত। আর ফারুক মাঠের ময়দানে একাই খেলছে, কোপাতে থাকে এলোপাথারি।
ছেলেগুলোকে মুহূর্তের মধ্যেই খেলার পুরো ময়দান ফাঁকা করে ফেলে জান্নাত আর ফারুক। ছেলেগুলো লিডার এই দৃশ্য দেখে ফারুকের পায়ে পড়ে বলতে থাকে, ফারুক ভাই, আমার ভুল হয়ে গিয়েছে, তোমরা আমাকে ছেড়ে দাও, মাফ করে দাও। চলে যাব দূরের কোনো এক অঞ্চলে, ফিরবো না আর কোনোদিন তোমাদের ভয়ঙ্কর রাজ্যে। নিজেকে গুটিয়ে নেব কোনো এক ছোট্ট শহরে। কি রে, তোর এত তাড়াতাড়ি দম শেষ হয়ে গেল? কোথায় ছিল তোর এত ডায়লগ? তুই জানিস না এই জান্নাত আর ফারুক মাঠে নামলে মাঠ পুরো ফাঁকা হয়ে যায়। তুই এটা যেন সত্য, কোন সাহসে ফারুক গ্যাংয়ের সাথে পাঙ্গা নিয়েছিস? আমার ভুল হয়ে গিয়েছে ম্যাম, আমাকে ছেড়ে দিন। এবারের মতো আমাকেও বাঁচার একটা সুযোগ দিন। সুযোগ চাই তোর? ওকে, ঠিক আছে, তোকে একটা সুযোগ দিতে পারি। বলুন ম্যাম, কি শর্ত? একটা শর্ত আছে, নিজেকে বাঁচাতে চাইলে তোর বসকে ফোন করে আমাদের এই ভয়ঙ্কর তাণ্ডবের কথা ভিডিও করে দেখার সাথে জানা। এখনই করছি, আমাকে একটু সময় দাও। ফারুক এই দৃশ্য দেখে শুধু হাসছে, কোনো কথা বলে না। ফারুক পকেট থেকে সিগারেট বের করে মনের সুখে টানতে থাকে। ফারুক বলে ওঠে, তোর ফোনটা লাউড স্পিকারে দিবি? ছেলেটা ফোন করে, রিং হচ্ছে। বসে আছে অফিসের ভেতর কোনো এক অজানা ব্যক্তি। ফোনটা বেজে ওঠার সাথে সাথে রিসিভ করে ওপাশ থেকে বলে ওঠে লিডার, ভাই, সব শেষ হয়ে গিয়েছে। আমাদের সবাইকে মেরে শ্মশান ঘাট মরুভূমি করে দিয়ে চলে গেছে ফারুক আর কে 5, সাথে জান্নাত সব কিছু নিয়ে চলে গেছে। এই দেখেন বস, ভিডিও কলের সব কিছু দেখাচ্ছি আপনাকে। তারপর লিডার নামে ছেলেটি সবকিছু ভিডিও করে দেখাতে থাকে। তার অজানা ব্যক্তিটি তার ধরনের ছেলেগুলো এরকম মর্মান্তিক মৃত্যু দেখে চেয়ার থেকে চমকে ওঠে। ভয়ে তার গলা শুকিয়ে যায়। টেবিলে রাখা কাঁচের গ্লাস থেকে এক ঢুকে সম্পূর্ণ পানি খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে ভয়ার্ত কণ্ঠে জড়সড় হয়ে বলে ওঠে ফোনের ওপাশে থাকা অজানা ব্যক্তিটি, কিরে, তোরা এতজন থাকা সত্ত্বেও কোথাকার কোন ফারুক আর কে 5 সাথে জান্নাত তোদেরকে মেরে ফেলে রেখে গেল? ভাই, ওই আগন্তুকটি হচ্ছে আপনাদের সবার পরিচিত পুলিশ অফিসার ওসি ফারুক। সবাইকে মেরে রেখে চলে গিয়েছে আপনার কোটি কোটি টাকার সাম্রাজ্যের সম্পদ। ছেলেটার মুখে ফারুকের নামটা শুনে চমকে ওঠে কমিশনার। ঘামতে শুরু করেছে, কেননা কমিশনার তো জানতো ফারুককে তারা অনেক আগেই। কমিশনার আবার বলে ওঠে, তুই নিজের চোখে দেখেছিস যে এ হচ্ছে ওসি ফারুক? আরে, কিন্তু এটা কি করে হতে পারে? তাকে আমরা নিজে জীবন্ত মাটিতে পুঁতে দিয়েছিলাম, সে কি করে বেঁচে থাকতে পারে? তুই সেখানে দাঁড়া, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। এই বলে ফোন কেটে দেয় কমিশনার। তারপর কমিশনার ফোন করে আরও 6টা নাম্বারে। তারপর রওনা দিয়েছে বড় বড় 4টা গাড়ি নিয়ে সেই সিলেটের গোডাউনের উদ্দেশ্যে। এরপর জান্নাত একটা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, ফারুক এই তো আমাদের সকল কথা শুনলো, তো এর জীবনের সর্বোচ্চ দামি পুরস্কারটা কি দেওয়া যায় বলো তো? এই কথা শুনে ফারুক আবারও একটা সিগারেট বের করে টানতে থাকে মনের সুখে। আকাশের দিকে তাকিয়ে কি জানা খুঁজে। হঠাৎ করে ছেলেটার দিকে তাকিয়ে পাগলের মতো হাসতে থাকে। তারপর বলে ওঠে জান্নাতের উদ্দেশ্যে, তাই তো ভাবছি কি পুরস্কার দেওয়া যায় একে। পুরস্কার হিসাবে কী দেওয়া যায় সেটা আমি ভেবে নিয়েছি। আর সেটা হচ্ছে ওর মৃত্যু। এই কথা শুনে চমকে ওঠে ছেলেটি। জান্নাত রহস্যময় হাসি দিয়েই বলে ওঠে, ওর মৃত্যুটা দিয়ে দিচ্ছি, তুমি শুধু দাঁড়িয়ে থেকে দেখো। ওকে, বেস্ট অফ লাক। ছেলেটি আর কিছু বলতে যাবে তার আগে জান্নাতের হাতে থাকা 1.5 হাত লম্বা তরোয়ারি চালিয়ে দেয় ছেলেটির বুকের ভেতর। ছেলেটি চিৎকার মেরে মাটিতে লুটিয়ে পড়ে। জান্নাত ছেলেটির বুকের ওপর পা রেখে তরবারিটা বের করে আবারও বুকের মধ্যে পা চেপে দিয়ে গলার মধ্যে ঢুকিয়ে দেয় তরবারিটার উপর থেকে মাটিতে মাথা ঢুকে যায়। টান দিয়ে মাথাটা আলাদা করে শরীর থেকে মাথাটা গেঁথে যায়। তারপর সবাই হাসতে থাকে। সেটাতে ছুটে ফেলে দেয় মাঠের ওপর। মুচকি এসে জান্নাত ফারুকে ঠোঁটে আলতো করে কিস করে ফারুকের মুখের ভেতর থেকে সিগারেটের ধোঁয়া বের করে দুজনেই মুচকি এসে আকাশে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে দিয়ে হেলিকপ্টার করে রওনা দেয় আবার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। 45টির বেশি গাড়ি একই ডিজাইনের আবার বেরিয়ে পড়ে নিজ গন্তব্যে। অন্যদিকে রওনা দিয়েছে সেই 4 জন ব্যক্তি। পরপর 4টা গাড়ি বিভিন্ন মডেলের বিভিন্ন রঙের গাড়ি গোডাউনের ভেতর প্রবেশ করে। গাড়িগুলো মাঠের ভেতর প্রবেশ করার সাথে সাথেই গাড়ি থেকে নেমে সবার চোখ থেকে আতঙ্ক ঝরে পড়ে, অঝরে পানি পড়তে থাকে। এরকম পরিস্থিতির জন্য ভয়ে সবার গলা শুকিয়ে গেছে। টুকরো টুকরো করে ফেলে রেখে গেছে ফারুক আর কে 5
গ্যাংস্টার বিভিন্নভাবে টুকরো টুকরো হয়ে আছে পুরো মাঠ জুড়ে। ছেলেগুলোর করুণ পরিণতি দেখে কমিশনার চিৎকার করে বলে ওঠে, ফারুক আর কে ফাইভ, ফারুক আর কে ফাইভ, ফারুক আর কে ফাইভ। পাগল করে দিচ্ছে আমাকে এই ফারুক। প্রত্যেকটা ধান্দা, প্রত্যেকটা ব্যবসা, প্রত্যেকটা কাজে আমার নাক গলাচ্ছে এই ফারুক। চারিদিকে সবাই ভালো করে তাকিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কমিশনের চিৎকার চেঁচামেচিতে এবার এমপি বলে ওঠে, আমি শুনলাম ফারুক এখনো বেঁচে আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? ফারুককে আমরা নিজের হাতে কবর দিয়েছি, তার মুখটা থেতলে দিয়ে পিষে দিয়েছে। আমি বুঝতে পারছি না। আরে স্যার, আমি নিজের চোখে এসআইয়ের মৃত্যুটা দেখেছি। আমি ভিডিওটা কালেক্ট করে এনেছি, সাথে ফারুকের কণ্ঠস্বর। ওসি ভিডিওটা আমাকে দাও তো। স্যার, ভিডিওটা আমি নিজে দেখেছি। ফারুক বেঁচে আছে কিনা দেখা যায়নি, তবে কণ্ঠস্বর শুনে স্পষ্ট যে সেটাই ফারুক। ফারুক আর কে ফাইভ সবাইকে মেরে টুকরো টুকরো করে ফেলে রেখে চলে যাচ্ছে। এ শুধু সেসব অপরাধীদের মারছে যারা দুর্নীতির সাথে যুক্ত। আন্ডারওয়ার্ল্ডে আমি অনেক মাফিয়া দেখেছি, কিন্তু এমন না। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ক্রাইম করে, কিন্তু এ শুধু আমাদের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে মারছে। একদম ঠিক বলেছে ওসি। এটাতে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে এটা ফারুক, আর ফারুক এখন নাম দিয়েছে ফারুক আর কে ফাইভ। কমিশনার, ডিসি, ওসি আমি চাই না। সে আমার কাজ পর্যন্ত পৌঁছে যাক। তোমাদের সবাইকে সে মারতে শুরু করেছে। আমি জানি সত্যি যদি সে ফারুক হয়ে থাকে তাহলে সে সবাইকে মেরে ফেলবে। আরে এমপি স্যার, এটা কোনোদিনই হতে দেব না। এই ওসি ভিডিওটা ওপেন কর, আমরা দেখতে চাই কিভাবে এসআইকে মেরেছিল। দেখাও। সমস্ত ভিডিওটা ওপেন করে যেভাবে রাস্তার ওপর এক এক করে কোপাচ্ছিল, সবাইকে তাতে চমকে ওঠে বারবার। এমপি বলে ওঠে, আমি 100% শিওর যে এটা ফারুক। সবাই আন্ডারগ্রাউন্ডে চলে যাও আর সতর্ক থাকো। আন্ডারগ্রাউন্ড যাওয়ার সময় এখনো হয়নি। প্রথমবার তাকে মেরেছি, মরেনি। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে নতুন করে মৃত্যুর জন্য হয়তো সে লাফালাফি করছে। তাকে সর্বশান্ত করা না পর্যন্ত আমি থামছি না। এমপি স্যার, কমিশনার স্যার পাগল হয়ে গেছে। বর্তমান সে হাজার হাজার কোটি টাকার মালিক। গাড়ি বাড়ি, হেলিকপ্টার, সম্পদ, লোকজন দিয়ে সে আমাদের দিক থেকে এগিয়ে আছে। বর্তমান যদি মাথা খাটিয়ে না পা ফেলে তাহলে মৃত্যু হওয়ার আগেই হয়ে যাবে। দেখুন স্যার, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আপনাদের এই ফালতু কেসে ঢুকে জীবনটা যাচ্ছে। টেনশনে রাতে ঘুমাতে পারি না। আগে দরজা লক না করেই ঘুমাতাম, এখন দরজা লক করে ঘুমাতে হয়। আগে খাটের উপরে ঘুমাতাম, এখন খাটের নিচে বিছানা করে ঘুমাতে হয় ভয়ে। তোমরা আড়াল থেকে কাজ করো, আমি আমার লোকজন দিয়ে কাজ করছি। ওসি ফারুককে তার পরিবার সহ মেরে ফেলেছে। যেহেতু সে কবর থেকে ফিরে এসেছে অলৌকিকভাবে, তাহলে আবার তাকে কবরে পাঠানোর জন্য মাস্টারমাইন্ড গেম খেলতে হবে। কোটি কোটি টাকা আমার লস হয়েছে ওর জন্য। তাকে তো মরতে হবে আমার হাতে, সেটা খুব শীঘ্রই। কমিশনার সেখানে আর কোনো কথা না বলে নিজের লাল রঙের প্রাইভেট গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে। সবাই নিজেদের মতো কথাবার্তা ঠিকঠাক করে এক এক করে গোডাউনের থেকে বেরিয়ে আসে। এমপি ফোন করে বলে দেয় তার লোকদের যাতে কেউ কোনো কিছু জানার আগেই, সাংবাদিকের কোনো খবর পাওয়ার আগেই যেন গোডাউনের অবস্থা আগের মতো করে দেয়। অন্যদিকে নিজের গন্তব্যে পৌঁছে হেলিকপ্টার রেখে নিজের আস্তানায় প্রবেশ করে ফারুক, জান্নাত। নিজ গন্তব্যে পৌঁছে যাবার সাথে সাথেই তাদের সামনে সমস্ত ছেলেপুলে এসে হাজির হয়। সেখান থেকে রুহি আর ইরা, ইকরা, তামিম, কাবিল বেরিয়ে আসে। তখনই আবির বলে ওঠে, ভাই, আমাদের ছেলেপেলে খবর নিয়ে দেখেছে তাদের 4 জনের ইনকামের একটা বিশাল অ্যামাউন্ট হচ্ছে নাইট ক্লাব। এখানে দৈনিক রাতে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে। ওকে ঠিক আছে, শোন তাহলে কোন সময় মিশনে যাবি সময়টা আমাকে জানিয়ে দিবি। আর হ্যাঁ আবির, মিশনে যাওয়ার আগে তুমি ভালো করে চারিদিকে আমাদের ছেলে পেলে দিয়ে একবার খবর নিয়ে দেখবে এমপি, ডিসি, কমিশনার এবং ওসি মিলে কি কি প্ল্যান করেছে। কেননা আমার মনে হয় তাদের সেই গোডাউনের হামলা করার পর তারা বসে থাকবে, কেননা তারা হচ্ছে গভীর জলের মাছ। 4 জন 4টা সেক্টরের দায়িত্ব পালন করছে, তাই তাদেরকে মারতে হলে ধাপে ধাপে মারতে হবে। ওকে ঠিক আছে ম্যাম, আমি সব কিছু দেখছি। ওই জান্নাত শোন, আমি 3টে ছেলেকে মার্ডার করে ফেলেছি কাল রাতে। এই কথা শুনে চমকে ওঠে ফারুক সহ জান্নাত। অবাক দৃষ্টিতে তাকায় রোহিত দিকে আর বলে ওঠে জান্নাত, কি বলছিস তুই? বলছিস করেছিস কাকে রে? আর কেনই বা সেই 3টে ছেলেকে মার্ডার করলি? কারণ তারা রাতে কয়েকটা মেয়েকে নিয়ে অসভ্যতামি করছে, যেটা আমি মানা করে দেওয়ার পরও
আমার কথা অমান্য করে তারা নিজেদের ক্ষমতা দেখাচ্ছিল, তাই মেরে দিয়েছি। আপনি যে কাউকে মারতে পারেন সেটা জানতাম না তো। মেরে দিয়েছেন, কিছু করার নেই। যা বলেছে ফারুক। আচ্ছা চলো আমরা ভিতরে যাই। রুহি, তুই এদিকে সব দেখিস। এই বলে ভেতরে প্রবেশ করে তারা। এইদিকে আপনারা কি ভুলে গেছেন যে আপনাদের অতীতটা ঘুরে আনতে চেয়েছিলাম? চলো তাহলে শুনে আসি সেই আসল রহস্য। কেমন লুকিয়ে আছে ফারুকের জীবনে সেই অতীত। তাদের ভালোবাসার রোমান্টিক মুহূর্তে দুজন দুজনকে পরস্পর একে অপরকে ভালোবাসায় কোনো এক মুহূর্তে নতুন রঙিন দুনিয়াতে রাঙিয়ে দুজন যে কখন ঘুমিয়ে গেছে খেয়াল নেই সেদিকে। হঠাৎ করে টেবিলের ওপর রাখা ফোনটা বেজে ওঠে। ফোনের শব্দে ঘুম ভেঙে যায় দুজনের। হঠাৎ করে দুজন দুজনকে এইভাবে দেখে লজ্জায় মুচকি আসে। টেবিলের ওপর ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে বেশ অবাক হয়, কেননা ফোন করেছে কনস্টেবল লতিফ মিয়া। ফোন রিসিভ করতেই কনস্টেবল লতিফ মিয়া বলে ওঠে, স্যার আপনি কোথায়? একটা নতুন কেস এসেছে, কেসটা হ্যান্ডেল করতে যেতে হবে। মেয়ের বাবা মা ডায়েরি করে গেছে। কোন কেস শুনি আগে? স্যার এটা রেপ কেস। এই কথা শুনে সোফার ওপর থেকে চমকে ওঠে ফারুক। তারপর ফারুক বলে ওঠে, কে করেছে আর ঘটনাটা কোথায় ঘটেছে সব কিছু ডায়েরি করে নাও, আমি এখনই আসছি। স্যার রেপ করেছে এমপির ছেলে, তার নামে কি কেস লিখবো? লতিফ, এটা তুমি কি বলছো? সে এমপির ছেলে হোক বা মন্ত্রীর ছেলে হোক, আইন সবার জন্য সমান। আর অবশ্যই তাকে গ্রেফতার করতে আমি যাব, সব কিছু রেডি করো। ওকে স্যার। তারপর ফারুক ফোনটা কেটে দেয়। ফোনটা কেটে দেওয়ার সাথে সাথেই শিলা বলে ওঠে, তুমি যেন কি বলছিলে কে কাকে রেপ করেছে? কি হয়েছে? তুমি নিশ্চয়ই এখন চলে যাবে। আমাকে এখন যেতে হবে, আর থাকা সম্ভব নয়। নতুন কেস ডিউটিতে জয়েন করতে হবে। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। পাগল নাকি? আমি একা কেন ফ্রেশ হব? সাথে তোমাকেও নিয়ে যাব, একসাথে গোসল করব। চলো। ছি, এসব কি বলছো? আমার ভীষণ লজ্জা করছে। আমি নিজেই ফ্রেশ হয়ে আসবো, তুমি আগে যাও, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে না, এখন যেতে হবে। এই বলে ফারুক কোলে তুলে নিয়ে চলে যায় শিলাকে ওয়াশরুমে। সেখানে দুজন একসাথে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে নতুন কেস হ্যান্ডেল করার জন্য। ফারুক এমপির বাড়িতে পুলিশের গাড়ি নিয়ে প্রবেশ করে। তারপর কাউকে কোনো কথা না বলে টেবিলের উপর একটা কাগজ রেখে চোখের ইশারা দিতেই কয়েকজন পুলিশ কনস্টেবল হ্যান্ডকাপ পরিয়ে এমপির ছেলে রাব্বিকে থানায় নিয়ে আসে। তারপর লকআপে ভরে দেয়। হঠাৎ করে এমন হাবাতে কোনো কিছু বলা বা করার সুযোগ পায়নি এমপি। টেবিলের ওপর থেকে কাগজটা উঠিয়ে এমপি পড়তে থাকে। কাগজে হ্যান্ডকাপ ওয়ারেন্ট লেখা, সাথে যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটাও আছে। তার ছেলে কোনো এক কৃষকের মেয়েকে রেপ করেছে, তাই পুলিশ অফিসার ফারুক তাকে গ্রেপ্তার করেছে। এমপি আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি থেকে 3টা গাড়ি নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। একটা গাড়ি করে নিজে আরেকটা গাড়িতে তার বডিগার্ড, বেশ কিছু উকিল নিয়ে হাজির হয় থানার মধ্যে। অন্যদিকে থানার ভিতরে ফারুক বলছে, কে রে জানোয়ার, তুই বলে একটা কৃষকের মেয়েকে রেপ করেছিস? তোর তো ফাঁসি হবে। এই পুলিশ অফিসার, তুই কিন্তু কাজটা ভালো করছিস না। এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তুই ভাবতে পারবি না। এই কথা শুনে ফারুক পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় রাব্বির গালে। রাব্বি থাপ্পড় খেয়ে নিজে টাল সামলাতে না পেরে চেয়ার থেকে ফ্লোরে পড়ে যায়। ফারুক শার্টের কলার ধরে তুলে বলে ওঠে, তুই পুলিশকে হুমকি দিচ্ছিস জানোয়ার কোথাকার? তোকে এখানে মেরে ফেলে রাখবো, হাসতে দিয়ে তোর বাপকে, তোর বাপের সামনে তোকে মারবো। আরে ওই শালা পুলিশ অফিসার, তোরা তো হলি এক একটা কুত্তা। তোরা তো সব সময় টাকা নেওয়ার জন্য জিব্বা বের করে রাখিস। আর তোরা কি না আমি এমপি ছেলে হওয়ার সত্য তুলে এনেছিস? কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে গালি দিয়ে কথা বলার? তোর বাপকে আসতে দে, তোর বাপের সামনে তোকে যদি ন্যাংটা করে না মেরেছি তো আমার নামও ফারুক না। কনস্টেবল লতিফ মিয়ার কাছ থেকে একটা ডান্ডা নিয়ে এলো পাশের মাটি থেকে এমপির ছেলে রাব্বিকে। এমপির ছেলে শুধু চিৎকার করছে আর বারবার বলছে, এসিপি তুই কাজটা ভালো করছিস না, যত টাকা চাই আমাকে ছেড়ে দে। রাব্বির মুখে এই কথা শুনে ফারুক উচ্চস্বরে হাসতে থাকে। ফারুক এর এই হাসি যেন রাব্বুর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এলো পাথরের মাটি থেকে চোখ মুখ কান শরীর দিয়ে রক্ত বের করে দিয়েছে। থানার সামনে পরপর 3টি গাড়ি ব্রেক মারে। গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে এমপি, তার বডিগার্ড, সাথে উকিল, পুলিশ, কনস্টেবল সহ বাকি সহপাঠী। পুলিশগুলো এগিয়ে যায় এমপিকে রিসিভ করতে। এমপি কোনো কথা ছাড়াই থানার ভেতরে প্রবেশ করেছে। পেছন পেছন কনস্টেবল লতিফ মিয়া বলে ওঠে, স্যার এমপি স্যার এসেছে, সাথে অনেকগুলো উকিল, আপনাকে বাইরে আসতে বলছে। শোন, এমপিকে বলে দে আমি কোনো এক কাজে ব্যস্ত আছি। অপরাধীর মুখ থেকে জবানবন্দি বের করেছি, কিছু সময় লাগবে, অপেক্ষা করতে বল। পাশের চেয়ারে বসেছিল এমপি। এমপির এই কথা শুনে চেয়ার থেকে উঠে তার ছেলের কয়েদিখানার দিকে গিয়ে বলে ওঠে, এই ওসি, তোর সাহস হয় কি করে? আমি এমপি থানায় আসার পরেও তুই আমার ছেলের গায়ে হাত দিচ্ছিস? এমপির মুখে এই কথা শুনে হো হো করে হাসতে থাকে ফারুক।
ফারুক এবার হাসতে হাসতে এমপির উদ্দেশ্যে জবাব দিয়ে বলে ওঠে, শুধু কি মার্সি এটুকুই দেখছেন? মারের সাথে অত্যাচার করছি, কেবল তো শুরু দেখতে থাকুন। এই ওসি ফারুক, তুই কিন্তু কাজটা ভালো করছিস না। আমার ছেলের গায়ে আমার সামনে হাত দিয়ে এর পরিণাম কিন্তু তোকে ভুগতে হবে। পরেরটা পরে, যেটা হবে সেটা দেখে যা। এই বলে এলো পাশের মাটি থেকে এমপি ছেলে চিৎকার করছে আর বাবাকে বাঁচাও বাঁচাও বলে এখান থেকে বের করো। এমপি বারবার এদিকে থামতে বলছে ওসিকে, কোনোভাবেই থামছে না ওসি ফারুক। এমপি যতবার থেকে হুমকি দিচ্ছে ততবার যেন বিকট আওয়াজে মারছে রাব্বিকে। এমন সময় অজ্ঞান করে ফেলে রাব্বিকে মারতে মারতে। তারপর সেখান থেকে বের হয়ে এক গ্লাস পানি খেয়ে চেয়ারে বসে পড়ে ওসি। তারপর এমপির উদ্দেশ্যে বলে ওঠে, এমপি সাহেব, আপনার জন্য চেয়ার রাখা আছে, প্লিজ বসুন। শালা শুয়োরের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমি থাকা সত্ত্বেও আমার ছেলেকে আমার চোখের সামনে মারার? এর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হতে চলেছে ওসি ফারুক তোর সাথে। কনস্টেবল লতিফ মিয়া, মনে হয় এমপি ভুলে গেছে যে বর্তমানে সে কার সাথে কথা বলছে। এমপি যতবার আমার সাথে খারাপ ব্যবহার করবে ততবার তার ছেলের করুণ পরিণতিটা দেখিয়ে দেবে তুমি ওনাকে। আই এম প্রেজেন্ট স্যার। এই কথা শুনে এমপি এবার শান্ত কণ্ঠে ফারুককে বলে ওঠে, ওসি ফারুক, দেখ ভাই, নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ কি? মাল গুনে আমার ছেলেকে ছেড়ে দে। কিসের মাল? কোন মাল? কার মাল? কাদের মাল? এমপি চোখের ইশারা দিতে প্রায় 3 কোটি টাকা বের করে দেয় ফারুককে। ফারুক টাকাগুলো দেখে হো করে হাসে থাকে আর বলে ওঠে, এমপি সাহেব, নিজের মান সম্মান আর যদি জেলখানার ছাড় দেওয়ালের ভিতরে থাকতে না চান তাহলে টাকাগুলো নিয়ে এখনই আমার থানা থেকে বেরিয়ে যান। আপনার ছেলে একটা গরিব কৃষকের মেয়েকে র্যাপ করেছে, ওর ফাঁসি তো হবে, খুব শীঘ্রই অপেক্ষা করুন। এই কথা শুনে থানার ভিতর এমপি রেগে মেগে একাকার। এমপি চিৎকার চেঁচামেচি করতে থাকে আর গালি দিয়ে বলে ওঠে, আরে ওই কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার মুখে মুখে কথা বলার? তোকে আমি শেষ করে দিব। ওসি, তুই কাজটা ভালো করলি না। আমার সাথে পাঙ্গা নিয়ে আমার ছেলেকে তো এখান থেকে বের করে নিয়ে যাব, সাথে তোকে শুদ্ধ তোর পরিবারকে অনেক বড় মূল্য দিতে হবে। সময় বলে দিবে কে কখন কার মূল্য বুঝিয়ে দেয়। তোকে বলে রাখি ওসে, আমার ছেলেকে তুই তোর থানায় আটকে রাখতে পারবি না। 24 ঘন্টার মধ্যে বের করে নিয়ে যাব। সাথে আমার ছেলে তো শুধু ওই চাষি কৃষকের মেয়েকে রেপ করেছে। এরপর আমরা বাপ বেটা মিলে তোর বউকে খুবলে খুবলে খাবো তোর চোখের সামনে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার সামনে আমার বউকে তুলে কথা বলিস? এ বলে ফারুক প্রায় কয়েকটা লাথি ঘুষির চড় মারে এমপির দুইজনের মধ্যে। বেশ ঝামেলা হয়। এমপি বেরিয়ে যাবার পর ফারুক আরও মারধর করে, উল্টো করে ঝুলে উলঙ্গ করে আদব বেদরকভাবে মারতে থাকে রাব্বিকে। এদিকে এমপি নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। রেগে মেগে একাকার এমপি। যে করেই হোক এমপি ফারুককে মেরে ফেলবে, কেননা এই প্রথম এমপি কারো কাছে অপমান হয়েছে। এমপি পকেট থেকে ফোনটা বের করে কল দেয় ফোন 1 নম্বরে। কল রিসিভ হতেই বলে ওঠে এমপি, হ্যালো রিসি, কোথায় তুমি? আরে আমার ছেলেকে লোকাল থানার ওসি ফারুক তুলে নিয়ে গেছে। আমি ছেড়ে দিতে বললে আমার সাথে থানায় অনেক খারাপ ব্যবহার করে, আমার সাথে ঝামেলা করে। আমার ছেলের যদি কোনো কিছু হয় তোমাদের সবাইকে দেখে নিব। দেখুন স্যার, এত রেগে মেগে কোনো কিছু করা যাবে না। ফারুক হচ্ছে একটু ঘাড় তারা, সে আমার আন্ডারে কাজ করেছে, আমি দেখেছি ব্যাপারটা। ওকে আমি মেরে পুঁতে দিব বলে দিলাম। আমি দেখছি আমার কথা না শুনলে কমিশনারের স্যারকে ফোন করে কোনো ব্যবস্থা নিচ্ছে। এমপি আর কোনো কথা না বলে ফোন কেটে দেয়। ওইদিকে ফারুকের মেয়ে মিষ্টি দিদা দাদুর সাথে ঘুরে বাড়িতে আসে। মিষ্টি আসতেই বলে ওঠে, মা, বাবা কোথায়? নিশ্চয়ই থানায় চলে গেছে। তোমাকে একা রেখে বাবা চলে গেছে। আসতে দাও একবার, বাবাকে আচ্ছা করে বকে দিব। ওরে আমার লক্ষ্মী মেয়ে, তোর বাবা একটা নতুন কেস নিয়ে থানায় গেছে, তোর বাবার ফিরতে দেরি হবে। ঠিক আছে, আমি বাবাকে ফোন করে বলছি। তোর বাবাকে ফোন করে কি বলবি? তোর বাবা তো কাজে আছে, তুই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়তে বস, সামনে তোর এক্সাম। মিষ্টি তার মায়ের কথা মতো উপরে গিয়ে ফ্রেশ হতে থাকে। এদিকে থানার মধ্যে বসে আছে ওসি ফারুক। হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। পাশ থেকে ডিসি বলে ওঠে, হ্যালো ফারুক, তুমি বলে এমপির ছেলেকে গ্রেপ্তার করেছ রেপ কেসের অভিযোগের, সেটা আমরা হ্যান্ডেল করে নেব, তুমি ওকে ছেড়ে দাও। সরি স্যার, সেটা হচ্ছে না। কেসটা আমি নিয়েছি, আপনি না। দেখো, তুমি কিন্তু কাজটা ভালো করছো না আমার কথা অমান্য করে। তোমার সিনিয়র অফিসার কিন্তু আমি। সিনিয়র হতে পারেন, কিন্তু কেসটা আমি হ্যান্ডেল করছি। আমার কাজে কেউ নাক গলাক, এটা আমি পছন্দ করি না। ফারুক, তুমি কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারছো। সেটা দেখা যাবে।
বলে ফারুক কল কেটে দেয়। ডিসি নিজের অপমান বোধ করে। ডিসি আর দেরি না করে ফোন করে কমিশনার কলে। কমিশনার রিসিভ করতেই বলে ওঠে, স্যার, এমপির ছেলেকে গ্রেপ্তার করেছে আমার আন্ডারে থাকা লোকাল থানার ওসি ফারুক। আমি মানা করা সত্ত্বেও আমার কথা শোনেনি। এমপি কিন্তু রেগে আছে। এছাড়া এমপির সাথে কিন্তু আমরা বিজনেস করছি। এমপি যদি রেগে যায় তাহলে কিন্তু সব সম্পদ এমপি নিজেই আত্মসাৎ করবে। তুমি কি মানা করনি ওসিকে? ছোট্ট একটা ব্যাপার তো, তুমি নিজে হ্যান্ডেল করতে পারো, এই জন্য আমাকে ফোন করেছো? আমার কথা শোনে নাই। সে বলে এমপি ছেলেকে ছাড়বে না। ওকে, ব্যাপারটা আমি দেখছি কি করা যায়। এরপর কল কেটে দেয় ডিসি কমিশনার। কিছুক্ষণ পর ওসি ফারুককে ফোন করে বলে ওঠে, ফারুক, আমি কমিশনার বলছি। জি স্যার, বলুন। তুমি এই মুহূর্তে ছেড়ে দেবে এমপির ছেলেকে, কোনো কথা হবে না, আর বাকিটা আমরা দেখে নিব। সরি স্যার, এটা কোনোভাবে সম্ভব নয়। তুমি কিন্তু আমার কথা না শুনে আমাকে অপমান করছো। এমপির সাথে তুমি কিন্তু পাঙ্গা নিয়ে পারবে না। এমপির পেছনে অনেক বড় বড় নেতাগুলো আছে, সেগুলো তোমাকে টিকতে দেবে না। সেটা পরে দেখা যাবে, তবে আইন সবার জন্য সমান। আমি আমার দায়িত্ব পালন করছি। সরি স্যার, আমি আপনার কথা রাখতে পারলাম না। এর পরিণাম তোমার সাথে খুব ভয়ঙ্কর হতে চলেছে। হয়তো এর ভয়ঙ্কর পরিস্থিতি তোমার পরিবারের উপর আসতে পারে। এমপি ভালো লোক না, আর কাজটা তুমি ভালো করলে না। বলেই কল কেটে দেয়। এমপি পাগলের মতো নিজের ছেলেকে জেলখানার চার দেওয়ালের ভেতর থেকে বের করে আনার জন্য ছোটাছুটি করছে। টেবিলের ওপর রাখা আছে 4টা কফির গ্লাস। উপস্থিত আছে কমিশনার, ডিসি, এমপি এবং আরও একজন ওসি। ওসির নাম হচ্ছে ওসি হাল্লাল। এমপি বলে ওঠে, যত কোটি টাকা লাগে নিয়ে যাও, তবুও আমার ছেলেকে আমি আমার কাছে দেখতে চাই। চিন্তার কোনো কারণ নেই। আমি মন্ত্রীর কাছে গিয়ে একটা ডকুমেন্ট কাগজের সই করে নিয়ে আসবো, আর আপনার ছেলেকে জেলখানার ভেতর থেকে বের করে নিয়ে আসবো। একবার শুধু আমার ছেলেকে জেলখানার ভেতর থেকে বের হতে দাও, ওই ওসির পুরো পরিবারকে আমি কবরে পাঠিয়ে দিব। ওকে, ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। এই বলে কমিশনার একটা কাগজ নিয়ে বেরিয়ে পড়ে মন্ত্রীর অফিসের উদ্দেশ্যে। তারপর 4টা গাড়ি করে বের হয় এমপি বাড়ি থেকে। কমিশনার মন্ত্রীর সাথে কথাবার্তা বলে দ্রুত কাগজে সই করে ফারুকের থানায় গিয়ে ফারুকের সামনে কাগজটা দেয়। ফারুক কাগজটা পড়ে বাধ্য হয়ে ছেড়ে দেয় এমপির ছেলে রাব্বিকে। রাব্বি থানা থেকে বের হওয়ার সময় হুমকি দিতে দিতে বলে, আমার গায়ে হাত দিয়ে কাজটা ভালো করলি না, এর পরিণাম তোকে পোহাতে হবে। তোকে এখন আমি বুঝিয়ে দেবো এমপির ছেলে রাব্বি কী জিনিস। বলে সেখান থেকে বেরিয়ে পড়ে রাব্বির। শরীরের অবস্থা বেহাল। অনেক মারধর করেছেন ওসি ফারুক। ফারুক আর কোনো কিছু না ভেবে নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে নেয়, ল্যাপটপে বসে কাজ করতে থাকে। এমন সময় শিলা এসে বলে ওঠে, কি ব্যাপার, আজকে তুমি এত তাড়াতাড়ি চলে এলে? ভালো লাগছে না। এমপির ছেলে একটা মেয়েকে রেপ করেছে, রেপ করে মেয়েটাকে মেরে ফেলেছে। নিশ্চয়ই এমপি তার ক্ষমতা টাকা পয়সা খাটিয়ে তার ছেলেকে উদ্ধার করে নিয়ে গেছে। হ্যাঁ, ওরা প্রভাবশালী, যা ইচ্ছে তাই করতে পারে। আর টেনশন করো না, আসো তোমাকে আমি ঘুম পাড়িয়ে দেই। এ বলে শিলা ফারুকের মাথা নিজের বুকে নিয়ে আদর করতে করতে ঘুম পাড়ানোর চেষ্টা করে। অন্যদিকে দুষ্টুমি করছে ফারুক। বারবার শিলার পেটে চুমু খাচ্ছে, কাতুকুতু দিচ্ছে। এইভাবে তার রাগ ঘুমিয়ে যায়। কয়েকদিন পর এমপি, কমিশনার, ডিসি মিলে পরিকল্পনা করে ফারুককে মেরে ফেলবে। কেননা ফারুকের জন্য তারা অপমানিত হয়েছে। এমপি সবাইকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নেয়। রাত বাজে 12টা। ওসি ফারুকের বাড়ির সামনে প্রায় বেশ কয়েকটা গাড়ি এসে থামে। গাড়িগুলোর ভেতর থেকে কয়েকগুলো ছেলেপুলে বের হয়ে আসে, প্রবেশ করে। হঠাৎ করে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই আচমকা হামলা করায় ফারুক কোনো কিছুই করতে পারে না। তার আগেই ফারুকের মাথায় কেউ একটি লোহার রড দিয়ে বাড়ি মারে। ফারুক সেখানেই পড়ে যায়। তারপর তার ফ্যামিলি সবাইকে একে একে বেঁধে ফেলে চেয়ারের সাথে। তারপর বাড়ির ভেতর আরও 4টা গাড়ি এসে থামে। গাড়িগুলোর ভেতর থেকে কমিশনার, এমপি, ডিসি এবং ওসি বেরিয়ে আসে, সাথে এসআই। এমপির বাড়ির ভেতর প্রবেশ করতে থাকে, হাসতে থাকে আর বলে ওঠে, কিরে, তোকে বলেছিলাম না যে তোকে মেরে ফেলবো, আমার সাথে পাঙ্গা নিস না। 3 কোটি টাকা দিয়েছিলাম, শুনলি না আমার কথা? এখন নিজের মৃত্যু সহ নিজের পরিবারের করুণ পরিস্থিতি নিজের সামনে দেখ। কাজটা তোরা ভালো করছিস না, তোদের আমি কাউকে ছাড়বো না। তুই বেঁচে থাকলে তো আমাদের ছাড়বি, বেঁচে না থাকলে ছাড়বি কী করে? এই বলে বেধড়কভাবে মারতে থাকে রাব্বি ফারুককে। রাব্বির সাথে আরও তাদের কিছু ছেলেপুলে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে ফারুককে। শিলা চিৎকার করে বলছে, প্লিজ আপনারা আমার স্বামীকে ছেড়ে দেন। আমার স্বামীকে কিচ্ছু করবেন না, উনি ভুল করেছে, ওনাকে এবারের মতো ছেড়ে দিন। রাব্বি এবার একটা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, এটা তাহলে তোর বউ? মালটার ফিগার তো সেই, মাঠে খেলতে বেশ মজা লাগবে। এই বলে সবাই হেসে ওঠে হো হো করে। ফারুক চিৎকার করে বলে ওঠে, কুত্থার বাচ্চা রাব্বি, তোকে মেরে ফেলবো যদি আমার পরিবারের কারো গায়ে হাত দিয়েছিস তো। তুই শুধু দেখ তোর বইয়ের সাথে কি কি করি। এই বলে রাব্বি একটা ধারালো ছুরি নিয়ে ফারুকের বাবা মায়ের পেটে ঢুকিয়ে দেয়, গলায় চালিয়ে দেয়।
হাত ও পায়ের জগ কেটে দেয়। তারপর তাদের মেয়েটাকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করে মেরে ফেলে। শুধু বেঁচে আছে ফারুক ও তার স্ত্রী। ফারুকের মুখে একটা লাথি মেরে লাফিয়ে বলে ওঠে, এখন দেখ তোর বইয়ের সাথে কি করি। এই বলে নিজের পরনে থাকা শার্ট খুলে এমপি, কমিশনার, ডিসি, ওসি, এসআই সকলে সামনে শিলার পরনে থাকা শাড়িটা খুলে ফেলে। এক এক করে সমস্ত কাপড় খুলে ফেলে ফারুক। চিৎকার করছে পাগলের মতো। শিলা নিজের সতীত্ব রক্ষা করার অনেক চেষ্টা করে। রাবি ফারুকের চোখের সামনে শিলাকে খুবলে খুবলে খেতে থাকে। চিৎকার করছে শিলা। এক এক করে সকলে শিলার সাথে শারীরিক সম্পর্ক করে শিলার শরীর থেকে প্রচণ্ড রক্ত বের হচ্ছে। শিলার এতগুলো পুরুষের অত্যাচার সহ্য করতে না পেরে সেখানেই মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে। এটা দেখে সবাই হাসতে থাকে। এবার জীবন্ত অবস্থায় ফারুকের মুখে একটা লাথি দিয়ে থেতলে দেয়। তারপর একটা গর্তে জীবিত অবস্থায় ফেলে দেয় ফারুককে। সবাই যে যার মতো চলে যায়। পাগলের মতো কেউ একজন মাটি খুঁড়ছে। গর্ত থেকে ফারুককে কেউ একজন বের করে হসপিটাল নিয়ে যায়। আর সেখানেই ফারুকের জ্ঞান ফিরে। হ্যাঁ, সেটাই কেউ না, সেটাই ছিল জান্নাত। জান্নাত ফারুকের পাশের ফ্ল্যাটের বাড়িতে থাকতো। এতগুলো গাড়ি বাড়ির সামনে দেখে সে সন্দেহ হয়। সে লুকিয়ে সবটা দেখে, ভিডিও করে রাখে। তারপর ফারুককে যখন ওরা ওদের বাড়ির পাশে পুঁতে দিচ্ছিল, তখনই সব দেখে ফারুককে সেখান থেকে বের করে হসপিটাল নিয়ে যায়। এটাই ছিল অতীত। জান্নাত বলে ওঠে, ফারুক, খবর পেয়েছি ওসি আর ডিসি কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছে কিছু চাইনা মাফিয়া কিলারকে হায়ার করতে। ওরা দেশের বাইরে যাওয়ার আগেই আমি চাই ওদেরকে এয়ারপোর্টে মেরে ফেলতে। গাড়ি বের কর, এয়ারপোর্টের সমস্ত ফ্লাইট ক্যান্সেল করে দাও, আর শুধু একটা ফ্লাইট রাখবে। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা সবাই তৈরি হয়ে নাও, আমি এয়ারপোর্ট থেকে ঘুরে আসি। ওকে। এরপর জান্নাত এয়ারপোর্টে গিয়ে সেখানে ভয়ানক তাণ্ডব চালায়। জান্নাতের এরকম ভয়ঙ্কর রূপ দেখে এয়ারপোর্টের ম্যানেজার রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর ডিসি আর ওসি সব টিকিট কেটে চায়না যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই দূর আকাশে উড়াল দেয় প্লেনটি। কয়েক হাজার ফিট উপরে নিজেদের আপন গতিতে চলছে প্লেনটি। ওসি নিজের মতো করে মোবাইল দেখছে। এমন সময় সেখানে উপস্থিত হয় বেশ কিছু ছেলেপুলে। হঠাৎ করে একজনকে দেখে চমকে ওঠে। বলে ওঠে ডিসি, হঠাৎ করে এতগুলো লোক কোথা থেকে আসলো? এই প্লেনটা তো শুধু আমরা দুজন ভাড়া করেছি। কে তোমরা? পেছন থেকে বলে ওঠে একজন, তোদের মৃত্যু, তোদের আজরাইল, তোদের বাপ, তোদের বস। কথাটা শুনে সেদিকে তাকায়। পেছনে তাকিয়ে অবাক। ফারুককে দেখার সাথে সাথে ডিসি যখনই গুলি করতে যাবে, তখনই ডিসির শরীর থেকে হাতটা আলাদা করে দেয় জান্নাত। মুহূর্তের মধ্যেই রক্তে রক্তাক্ত হয়ে যায় প্লেনটি। মুহূর্তের মধ্যে ডিসি আর ওসি চারটা করে হাতটা পা কেটে ফেলে। কুত্তার বাচ্চা, তুই জানিস আমি কি? তোদেরকে অনেক ভয়ঙ্কর মৃত্যু দেব। জান্নাত আর ফারুক তাদের মুখের ভেতর থেকে জিভাটা বের করে ব্লেড দিয়ে কেটে ফেলে। তারপর রোহা শিক গরম করে সরিয়ে একের পর এক ঢোকাতে থাকে। চিৎকার করছে ডিসি, ওসি। জান্নাত আর ফারুক মিলে ব্লেড দিয়ে একের পর এক তাদের শরীরগুলোকে আঘাত করতে থাকে। কেটে ফালা করে ফেলে তাদের শরীর। মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে প্লেনের উপর পড়ে থাকে তাদের শরীরের টুকরোগুলো। এটা আবার ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় কমিশনার এবং এমপির কাছে। পাগলের মতো হাসতে থাকে জান্নাত আর ফারুক। প্লেনটা ব্যাক করে আবার ল্যান্ড করে সেখানে ল্যান্ড করার সাথে সাথেই দুটো হেলিকপ্টার এবং 30টি কালো গাড়ি এসে উপস্থিত হয়। হেলিকপ্টারে চড়ে জান্নাত আর ফারুক। হেলিকপ্টারগুলো চলে যায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িগুলোতে ছেলেপুলে হেলিকপ্টারকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে তাদের গন্তব্যে। সেখানে গিয়ে জান্নাত বলে ওঠে, ফারুক, আর মাত্র 3 জন বাকি। একজন এমপি ছেলে রাব্বি, অপরজন হচ্ছে কমিশনার। এই 3 জনকে মারতে পারলে তোমার আন্ডারওয়ার্ল্ডের মিশন সাকসেস। তারপর আমি তোমাকে আমার জীবনসঙ্গী করব। তোমরা খবর নাও, তারা কখন, কোথায়, কিভাবে আমার বিভক্তি কিছু করার জন্য ফাঁদ পাতে। আমি আবির আর রুহিকে পাঠিয়ে দিচ্ছি। সময় হলে খবর পাঠিয়ে দিবে এবং আমরা সেখানে গিয়ে শুধু শেষ ফাইনাল খেলাটা খেলবো। ওকে, ঠিক আছে, তোমরা সব কিছু রেডি করো, আমি ব্যাপারটা দেখছি। আমি উপরে গেলাম, ফ্রেশ হয়ে আসি, তোমরা আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। তোমার মানেটা কি? শুধু আমি তোমাকে খাইয়ে দেব? ফারুক আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। খাওয়া দাওয়া করে ঘুমের দেশে পাড়ি জমায়। অন্যদিকে ফোন করে রুহি ফোন করে বলে ওঠে, হ্যালো জান্নাত, আমরা সবাই একটা নাইট ক্লাবে আছি। এখানে এমপির ছেলেও এসেছে। আমি মনে করছি এখানে ওকে মেরে ফেলে ভালো হবে। তোর ওকে ধরে নিজের মতো করে ডাবল শাস্তি দিতে থাক, আমরা যাচ্ছি। এরপর কল কেটে দিয়ে ফারুকের কাছে গিয়ে ফারুকের ঘুম ভাঙাতে দুজন আগন্তুক আবার বের হয়ে যায় একই স্মার্ট বাইক নিয়ে। কয়েক মিনিটের মধ্যেই সেই নাইট ক্লাবের সামনে এসে হাজির হয় তারা। বাইকের ওপর নেমে গুটি গুটি পায়ে এগিয়ে যায় নাইট ক্লাবের ভেতর। গিয়ে দেখতে পায় এমপির ছেলেকে ধরে বসিয়ে রেখেছে। পরনে কোনো কিছুই নেই, শুধু ছোট্ট একটা প্যান্ট আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক মারধর করেছে, তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে। হ্যাপি বলে ওঠে, কে তোরা? আমাকে মারছিস কেন? আমাকে ছেড়ে দে, তোদের যত টাকা লাগে আমি দেব।
তুই কি সব কিছু টাকা দিয়ে কিনতে চাস নাকি? কিন্তু আফসোস, তুই আজকে কোনো কিছুই টাকা দিয়ে কিনতে পারবি না। মৃত্যুর জন্য তৈরি হয়ে নে, তোর মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে। এই বলে জান্নাত সেখান থেকে সরে যায়। ফারুক সামনে এসে হাজির হয়। ফারুককে দেখে চমকে যায় রাব্বি। রাব্বি কোনো কিছু বলতে যাবে, তার আগেই ফারুক টেবিলের ওপরে থাকা একটা মদের বোতল নিয়ে মারে রাব্বির মাথায়। মুহূর্তের মধ্যেই কাজে টুকরো টুকরোগুলো গেঁথে যায় মাথায়। বুলবুল করে রক্ত বেরোতে থাকে। ফারুক বলে ওঠে, তুই সেদিন আমার স্ত্রীকে আমার চোখের সামনে রেপ করেছিলি না? আজকে দেখ তোর পরিণতি কি করি আমি। আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে, আমি ভুল করেছি। ফারুক আর কোনো কথা না বলে বোতল ভেঙে কাঁচের টুকরো উঠিয়ে ছেলে মেয়ের সামনেই রাব্বির পুরুষ অঙ্গটা কেটে ফেলে। এটা নিজের চোখে দেখে রাব্বি চিৎকার করতে থাকে পাগলের মতো করে। এরপর ফারুক একটা কার্টুনের ভেতর থেকে প্রায় অসংখ্য কাঁচের বোতল নিয়ে একের পর এক রাব্বির মাথায় আঘাত করতে থাকে। মাথা ফেটে কাঁচের টুকরোগুলো গেঁথে যায় মাথায়। রাব্বি মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যুর দুয়ারে পৌঁছে যায় রাব্বি। এই অবস্থায় পার্সেল করে দেয় এমপির বাড়িতে। এমপি এটা দেখে পাগল হয়ে চিৎকার করতে থাকে। কমিশনারকে ফোন করে আসতে বলে। এমপি ভীষণ ক্ষেপে আছে। এমপি কমিশনার ঠিক করে আজকে প্রয়োজনে নিজেরাও মরবে, তবুও ফারুককে মেরে ফেলবে। বাড়ি থেকে যখনই গাড়ি নিয়ে কয়েকশো ছেলেপুলে অস্ত্র নিয়ে বের হতে যাবে, তখন বিরাট বাড়ির বিশাল বহুল রাজপ্রাসাদের ছাদে এসে হেলিকপ্টার ল্যান্ড করে। বাড়ির ভেতর প্রায় প্রবেশ করে 300টিরও বেশি একই মডেলের কারো গাড়ি। এতগুলো লোকজন, গাড়ি, হেলিকপ্টার দেখে চমকে ওঠে এমপি ও কমিশনার। মৌমাছির মতো গাড়িগুলোর ভেতর থেকে বের হতে থাকে অসংখ্য ছেলেপুলে। একজন একজনের হাতে অসংখ্য দামি দামি চাপাতি এবং অস্ত্র। হেলিকপ্টার থেকে নেমে বাইরে বের হয়ে আসে ফারুক এবং জান্নাত। ফারুককে দেখে চমকে ওঠে কমিশনার, এমপি। কি বলবে, ভাষা খুঁজে পায় না। ফারুকের অনেক পরিবর্তন লাগছে, কেমন যেন গুন্ডা গুন্ডা ভাব লাগছে। এমপিটা দেখে বলে ওঠে, তোর কপাল অনেক ভালো যে তুই এখনো বেঁচে আছিস। শুধু শুধু আমার ছেলেটাকে মারলি। শুধু তোর ছেলেকে মেরেছি, এখন তোকেও মারবো। আরে ওই কুত্তার বাচ্চা, তোর অনেক সাহস। দাঁড়া, তোকে এক বুলেটে করে দিচ্ছি ঠান্ডা। যখনই কমিশনার নিজের কোমর থেকে বন্দুকটা বের করে গুলি করতে যাবে ফারুককে, তখনই জান্নাত পেছন থেকে একটা রড বের করে এলোপাছি কোপাতে থাকে কমিশনারকে। মুহূর্তের মধ্যেই 144 টুকরা হয়ে দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। মাথাটা মাটির ওপর লাফালাফি করছে, টুকরোগুলো নাচানাচি করতে থাকে। এমপি এটা দেখে দৌড়ে পালিয়ে যেতে নিলে ডান পায়ে গুলি করে ফারুক, বাপা কেটে নেয় জান্নাত। জান্নাত বলে ওঠে, তুই এই চোখ কান মুখ জিভ দিয়ে অনেক পাপ করেছিস, এইগুলো তোর কেটে নিব আজকে। তারপর জান্নাত মুখের ভেতর থেকে জিভাটা ঠোঁট কেটে ফেলে। তারপর ফারুক একটা রড নিয়ে এলোপাছে কোপাতে থাকে এমপিকে। সারা শরীর থেকে রক্ত ঝরছে। এরপর একটা গরম রড এনে কানের ভেতর দিয়ে এফোর এফোর করে দেয়। ট্রেনের মধ্যে গরম তেল ঢেলে দেয়। মুহূর্তের মধ্যেই গলে পড়ে যায় তাদের মাথার মগজ। মৃত্যুর দুয়ারে লুটিয়ে পড়ে এমপি। তারপর ওখান থেকে রওনা দেয় তাদের সাংবাদিকরা। একের পর এক খবর প্রচার করছে। প্রশাসন বাহিনী বলছে কে বা কারা করেছে তাকে ধরে যথাযথ শাস্তি দেবে। অন্যদিকে জান্নাত বলছে, এখন আমি তোমাকে বিয়ে করব, কেননা তোমার সকল মিশন সফল হয়েছে। দেখো, আমি তোমায় ভালোবাসতে পারি, কিন্তু কখনোই আমি তোমায় আমার শিলার জায়গা দিতে পারবো না। তোমার ওই শিলার জায়গা চাই না, আমার শুধু তোমাকে চাই। আমি আমার নিজের ভালোবাসা দিয়ে তোমার মনে জায়গা করতে চাই। ওকে, ঠিক আছে, ট্রাই করো। এরপর তারা বিয়ে করে তারপর সুখে শান্তিতে সংসার করতে থাকে। পাশাপাশি কোটি কোটি টাকার সম্পদ থাকার কারণে দেশের বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন কাজের ব্যবস্থা করে দেয় গরিব দুঃখীদের, অসহায় মানুষদের জন্য। সাথে নিজেরাও বিজনেস করতে থাকে। এর পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের রাজত্বে দিন দিন নিজেদের দখলে নিয়ে আসতে থাকে। এই ছিল গল্পের ইতিহাস। জানি না ভালো হয়েছে কিনা, কেমন হয়েছে, তবুও অডিয়েন্সরা কমেন্ট করে জানাবা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, আর হ্যাঁ, বেশি বেশি কমেন্ট করবা।